আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার 9 কন্টিজেন্সিস এন্ড ডিসক্লোজার। কন্টিজেন্সিস মানে হচ্ছে সম্ভাব্যতা আর ডিসক্লোজার মানে হচ্ছে প্রকাশকরণ। আমরা জানি অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ নীতিমালা আছে, সেটা কি? ফুললি ডিসক্লোজার প্রিন্সিপালস, পূর্ণ প্রকাশের নীতি। সেখান থেকে মূলত আজকে এই ডিসক্লোজার চ্যাপ্টারটা। তো আজকের ক্লাসে মূলত আমরা এই চ্যাপ্টারের একটা অংশ বিশেষ আলোচনা করব। এই চ্যাপ্টারের বেশ কয়েকটা পয়েন্ট আছে, এর মধ্যে একটা হচ্ছে ওয়ারেন্টি রিলেটেড ম্যাথ, আর একটা হচ্ছে নোটস পেয়েবল, নোট রিসিভেবল, নোটস পেয়েবল রিলেটেড ম্যাথ, অর্থাৎ চলতি সম্পদ যে দায় আছে এই চলতি দায় রিলেটেড ম্যাথ গুলো। তো আজকে আমরা তোমাদেরকে নোট পেয়েবল সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবে যে খুব সহজেই এই নোটস পেয়েবল বিষয়টা তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ। তো কন্টিজেন্সিস এর প্রথম কাজটা হচ্ছে আমাদের নোটস পেয়েবল নিয়ে। এই নোটস পেয়েবলটা যখন আমরা লেনদেন করব তখন কিছু বিষয় আমাদের খুব ভালো করে বুঝতে হবে। নোটস পেয়েবল কি? পদেয় নোট, অর্থাৎ একজন মানুষ আমার কাছে টাকা পাবে, সেটাই তো পদেয় হিসাব, তাই না? তো নোটস মানে কি? যখন তার কাছে আমি কমিটমেন্ট দিয়ে আসছি, একটা নোটে সাইন করে আসছি, একটা প্রতিজ্ঞাপত্র আছে, ওটা হচ্ছে কি? নোটস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে কোনো কি থাকে না? ডকুমেন্টেশন থাকে না, কিন্তু নোটস পেয়েবলের মধ্যে কি থাকে? স্বাক্ষরিত একটা ডকুমেন্টেশন থাকে। ঠিক আছে, তো এই নোটস পেয়েবল গুলো মূলত দুই ভাবে নেওয়া হয়, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট, একটা হচ্ছে নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। তো ইন্টারেস্ট বেয়ারিং আর নন ইন্টারেস্ট বেয়ারিং মানে কি? আমরা জানি সুদ কি? হালাল না হারাম? হারাম। এটা দ্বারের কাছেও যাওয়া যাবে না, আমাদের যেহেতু পাঠ্য বই আছে জন্য আমরা শিখতেছি নাকি। তো এখন দেখো নোটস পেয়েবলের মধ্যে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর নন ইন্টারেস্ট বেয়ারিং নোটটা কি, এটা একটু মনে রাখবা। ইন্টারেস্ট বেয়ারিং নোট আরটা হচ্ছে কি? নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। এই দুইটা নোটই আসলে মূলত ইন্টারেস্ট আছে, যেটা আমাদের ইসলামিক দৃষ্টিতে যদি বলতে পারি, কিন্তু অ্যাকাউন্টিং দৃষ্টিতে ইন্টারেস্ট আর সুদের মানে সুদের বিষয়টা কিন্তু ভিন্ন। অর্থাৎ ইসলামিক দৃষ্টিতে সুদের সংজ্ঞা আর অ্যাকাউন্টিং এর দৃষ্টিতে সুদের সংজ্ঞা কি? আলাদা। এখানে কিন্তু দুইটা এক না, আবার এটা মনে রাখতে হবে তোমাদের। যেমন ধরো ইন্টারেস্ট বেয়ারিং নোট আর নন ইন্টারেস্ট বেয়ারিং নোটের মধ্যে পার্থক্যটা কি, এটা একটু তোমাদের বুঝাই। ধরো আমরা এর কাছ থেকে কিছু টাকা ধার নিব নোটের মাধ্যমে। কি নিব? এর কাছ থেকে কিছু টাকা কি নিব? ধার নিব। কিসের মাধ্যমে? নোটের মাধ্যমে ধার নিব। তার সাথে চুক্তি হয়েছে, ভাই তুমি আমাকে 1 লাখ টাকা দিবা, আমি তোমাকে 10% সুদ দিব প্রতি বছর। যতদিন আমি এটা ইউজ করবো ততদিন কত পার্সেন্ট সুদ দিব? 10% সুদ দিব। বি বলতেছে, ভাই আমি সুদ টুদ খাই না, আমাকে তুমি কি এমনি দিবে টাকা আমারে? কয় না, এমনি দিব না। কি এমনি আমরা টাকা দিব না। আমি তোমার টাকা দেওয়ার পদ্ধতি কি? আপনি আমার কাছ থেকে 60,000 টাকা নিবেন, আমার দেওয়ার সময় 1 লাখ দিবেন। বুঝো ব্যাপারটা? এ বলছে কি আপনি 1 লাখ টাকা নিয়ে যান। ভিডিও তো ভিডিও একটা হইতেছে না, রাখ মুখ বুঝছে। তো দেখো এখানে 1 লাখ টাকা নিবেন, প্রতি মাসে যতদিন থাকবে আপনার কাছে আপনি হিসাব করে আমার 10% বা 12% সুদ দিয়ে যাবেন। আর বি বলতেছে যে ভাই আমি সুদ টুদ খাই না, তাহলে তুমি টাকা দিবে কেমনে? আপনি আমার তো এখন 60,000 নিবেন, 5 বছর পরে, 1 বছর পরে, 3 বছর পরে আপনি আমার 52,000 টাকা দিবেন, সরি 62,000 টাকা দিবেন, 65,000 টাকা দিবেন বা 1 লাখ টাকা দিবেন। তাহলে এখানে দুইজনের চুক্তি দুই রকম হলো না? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাও সুদ, এটাও সুদ, কারণ সময়ের তারতম্যের কারণে টাকা যখন কম বেশি হবে ওটা কিসের মধ্যে পড়ে? সুদের মধ্যে পড়ে। কিন্তু অ্যাকাউন্টিং এর দৃষ্টিতে শুধু পার্সেন্ট উল্লেখ থাকলে চুক্তিতে ওটাকে সুদ বলে, পার্সেন্ট উল্লেখ না থাকলে এটাকে সুদ বলে না। পার্সেন্ট উল্লেখ থাকলে সুদ, আর পার্সেন্ট উল্লেখ না থাকলে, তার মানে বুঝলাম ইন্টারেস্ট বেয়ারিং নোট গুলোর মধ্যে একটা পার্সেন্টেজ উল্লেখ থাকবে, প্রতি নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর পর একটা সুদ দেওয়ার ব্যাপার থাকবে। আর নন ইন্টারেস্ট বেয়ারিং নোটের মধ্যে কোনো পার্সেন্ট থাকবে না, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্টটার মধ্যেই কম বেশি হবে। বুঝা গেছে ব্যাপারটা? সেকেন্ড ইয়ার ছিল তোমাদের। হ্যাঁ, এখন ইন্টারেস্ট বেয়ারিং নোটটা যখন আমি নিব, আমি যখন নোটটা ইস্যু করবো, ধরো আমি এখন একজনের কাছ থেকে নোট টাকা নিলাম, তাহলে এখন চুক্তিটা কি হবে? ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট। তাহলে এখানে যাবে যারা ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট। আমি যখন নন ইন্টারেস্ট বেয়ারিং টাকাটা নিব তখন যাবে যারা হবে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। কেন? ধরো আমি একজনের কাছ থেকে নিলাম কত? 60,000, তারে চুক্তিতে সই করলাম কত দিব? 1 লাখ। মাঝখানে কত? 40,000। এই 40,000কে অ্যাকাউন্টিং এর ভাষায় বলে ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। এটা কি বলে? ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। এটাও আবার অ্যাকাউন্টিং একটা সময় পরে গিয়ে সুদ হিসাবে স্বীকৃত দেয়, স্বীকৃতি করে, একটু পরে দেখবা। ঠিক আছে, তাহলে ইস্যু করা যাবে না কয়টা?
যদি আমি নগদ ইস্যু করি ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট, এটা সব সময় ক্যাশে করতে হবে এমন না। যদি তুমি ইকুইপমেন্ট কোন একটা অ্যাসেট ইস্যু করো তাহলে ওটা অ্যাসেটটাও কিন্তু কি এই নোটস পেবলের সাথে আসবে। যেমন ধরো তুমি ইকুইপমেন্ট ইস্যু করে নোট ইস্যু করছো ইকুইপমেন্টের জন্য, তাহলে ইকুইপমেন্ট ডেবিট নোটস পেবল ক্রেডিট। তুমি একটা ল্যান্ডের জন্য নোট ইস্যু করছো, তাহলে ল্যান্ড ডেবিট নোটস পেবল ক্রেডিট। এখানেও সেম হতে পারে, এখানেও কি সেম হতে পারে। এরপর ইন্টারেস্ট চার্জ। এখন ধরো এটা আমি নভেম্বরের 1 তারিখে ইস্যু করছি, কত তারিখে? এখন ডিসেম্বর 31 তারিখে আমরা অ্যাডজাস্টিং দিব না? কারণ অ্যাডজাস্টিং দিলে এই যে নভেম্বর ডিসেম্বর কয় মাস ব্যবহার হয়েছে? 2 মাস। 2 মাসের সুদ অ্যাডজাস্ট করতে হবে কিনা? তাহলে এটা ইন্টারেস্ট বেয়ারিং নোটও অ্যাডজাস্ট করতে হবে, নন ইন্টারেস্ট বেয়ারিং নোটও অ্যাডজাস্ট করতে হবে। ইন্টারেস্ট বেয়ারিং নোটে আমরা অ্যাডজাস্ট করবো ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল বা ক্যাশ। যদি আমরা নগদে দিয়ে দিই তাহলে ক্যাশ, আর যদি না দিই ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন এই যে ডিসকাউন্টটা বলো তো, আমি নিছিলাম কত টাকা? 60,000, নোটে সাইন করছি কত? 1 লাখ। তাহলে এই 40,000 টাকা আমার লস হলো না? এটা তো মূলত আসলে সুদের মতোই, কিন্তু ও যে সুদ খায় না, এই জন্য ওর সামনে এটা সুদ খায় না, বলছি কি ডিসকাউন্ট। কি বলছি? ডিসকাউন্ট। কিন্তু আমি তো জানি ওটা আমার কাছ থেকে কি নিছে, অ্যাকচুয়ালি সুদও নিছে, তাই না? তখন আমি কি করবো, এই ডিসকাউন্টটাকে আবার সুদে কনভার্ট করে দিব। কতটুকু? যতটুকু আমি ইউজ করছি। ধরো এখন এই নোটটা যদি 6 মাসের হয়, কয় মাসের? 6 মাসে, তাহলে 40,000 টাকা হচ্ছে 6 মাসে, আমার ব্যবহার হয়েছে কয় মাস? 2 মাস। 2 মাসে আমি সুদে কনভার্ট করে নিব। অর্থাৎ ডিসকাউন্ট কমতে থাকবে, সুদে কনভার্ট হতে থাকবে। এই জন্য কোনো বন্ড, বিনিয়োগ, যত কিছু আছে কেন, তোমার এরকম ডিসকাউন্টে বা প্রিমিয়ামে যখন ইয়া করা হয়, এটা সবসময় সুদের সাথে অ্যাডজাস্ট করতে হয়। কার সাথে? সুদের সাথে। এই ডিসকাউন্ট বা প্রিমিয়াম গুলো কি করতে হয়? অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে একটা জিনিস খুব মজার বিষয় আছে, খেয়াল করবে তোমরা। এই যে পার্সেন্টেজটা দেওয়া থাকে, এই যে নোট, ইন্টারেস্ট বেয়ারিং নোটে কি থাকে? 10%, 12% এরকম লেখা থাকে না? এই পার্সেন্টেজটা 1 বছরের, মনে রাখবেন। এই পার্সেন্টেজের দিয়ে যে সুদ বের করবো ওটা কত বছরের? 1 বছরের। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কত বছরের? 1 বছরের। এখন এখানে যে সুদটা আসবে সেটাকে সবসময় 12 দিয়ে ভাগ, যে কয় মাস ব্যবহার করছো ওই কয় মাস দিয়ে গুণ করবা। সবসময় 12 দিয়ে ভাগ, আর যে কয় মাস ব্যবহার করছি ওই কয় মাস গুণ। এখন যদি আমরা দিন ব্যবহার করি, 10 দিন ব্যবহার করছি, তাহলে 12 জায়গায় কত দিয়ে ভাগ করবো? 360/65। যদি কোয়েশ্চেনে লেখা থাকে তাহলে 300, যেটা লেখা থাকবে ওইটাই। 60 লেখা থাকবে 60, 65 লেখা থাকলে 65। যদি কোয়েশ্চেনে লেখা না থাকে তাহলে তুমি 360 ধরে নিও। আমি কথা, অনেকে 65 ধরবো না কেন? 65 ধরে করলেও অঙ্ক হবে, তো 65 ধরলে অনেক সময় মিলে না। বুঝা গেছে? যেমন 12/1 আর 360/30 একই কথা, কিন্তু তুমি 365/30 দিলে 12/1 সাথে কোনোদিন মিলবে না। সেজন্য আমরা রাউন্ড ফিগারটার জন্য 360 ধরে থাকি। তাহলে এখন যখন এই কতদিন ইউজ করছি? 10 দিন ইউজ করছি, তাহলে এটা মাসে বা দিনে আমরা কনভার্ট করতে পারবো। আমরা বোঝা যাচ্ছে এখানে যে সুদটা আসবে পার্সেন্ট করে, ওটা কত বছরের? 1 বছরের। নোটের মেয়াদ 3 মাস হোক, 6 মাস হোক, 9 মাস হোক, 12 মাস হোক, 18 মাস হোক, আমার পার্সেন্ট করলে সুদ আসবে 1 বছরের। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানে কনভার্সন ফ্যাক্টর হচ্ছে ইয়ার। কনভার্সন ফ্যাক্টর কি? ইয়ার। মনে রাখবা, কনভার্সন ফ্যাক্টর হচ্ছে ইয়ার। ইয়ারে যে কদিন, ইয়ারে যে কয় মাস, ইয়ারে যে কয় সপ্তাহ, ওইভাবে আমরা কনভার্ট করব। ভাগটা সবসময় হয় 12 দিয়ে হবে, সপ্তাহ হলে 52 দিয়ে হবে, দিন হলে 360 দিয়ে হবে। মনে থাকবে? নন ইন্টারেস্ট বেয়ারিং এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। ও তো আমাকে টাইম পিরিয়ডের উপর সুদ দিচ্ছে না, ও সুদ নিচ্ছে মেয়াদের উপর। ও সুদ নিচ্ছে মেয়াদের উপর। ও কিন্তু ইয়ার বেশি ইয়ার সুদ নিচ্ছে না। ও আমার 60,000 দিছে, 1 লাখ নিয়ে যাবে। এই যে 40,000 বেশি নিচ্ছে কত দিনে? টোটাল মেয়াদের উপর। টোটাল মেয়াদের উপর। এখানে কনভার্সন পিরিয়ড হচ্ছে মেয়াদ। এখানে যদি নোটের মেয়াদ 6 মাস হয়, 6 দিয়ে ভাগ, যে কয় মাস ব্যবহার করছো। হ্যাঁ, মূল্য তো থাকবে মেয়াদ। যেমন যদি নোটের মেয়াদ 1 বছর হয়, 12 দিয়ে ভাগ। নোটের মেয়াদ যদি 18 মাস হয়, 18 দিয়ে ভাগ। নোটের মেয়াদ যদি 6 মাস হয়, 6 দিয়ে ভাগ। এই জায়গায় তোমরা অনেকেই এক অঙ্কে দেখবা 12 দিয়ে করছে, আর এক অঙ্কে দেখবা যে কি ব্যাপার, এখানে 6 দিয়ে করলো কেন? এই দুই জায়গায় তোমরা প্যাচ লাগাই দাও। লেখা আছে 6 মান্থ নোট, তুমি তো 6 দিয়ে ভাগ করে বসে রয়েছো, এখানে হবে? হবে না। তাহলে এই জিনিসটা পার্থক্য করা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারেস্ট বেয়ারিং নোটে কি দিয়ে ভাগ? বছর দিয়ে ভাগ। কি দিয়ে ভাগ? বছর দিয়ে ভাগ। আর নন ইন্টারেস্ট বেয়ারিং নোটে কি দিয়ে ভাগ? মেয়াদ দিয়ে ভাগ। আর গুণ করবো কি? যে কয়টুক টাইম আমরা ইয়া করছি, কনজাম্পশন করছি, ওই কয়টুক টাইম আমাদের গুণ দিতে হবে। ক্লিয়ার? এই প্রশ্নটা মনে রাখবো। এখন এটা তো আমরা সুদ ধরলাম, তাহলে সুদের জায়গাটা পাইলাম। সুদ যদি পরিশোধ করে দিই, ইন্টারেস্ট এক্সপেন্স টু ক্যাশ, আর যদি অ্যাডজাস্টিং করি ইন্টারেস্ট পেয়েবল। আর এখানে ইন্টারেস্ট এক্সপেন্স দেবি ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। এখানে পেয়েবল আর কোনো জায়গা নাই, কারণ পেয়েবল তো আমরা ম্যাচুরিটিতে করবো।
এবার এটা যদি আমরা পরিশোধ করে দিই তাহলে কি জাবেদা হবে? পেমেন্ট অফ নোটস, এটা পরিশোধ করে দেওয়ার জন্য নোটস পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল, ক্যাশ, এই চারটা আইটেম এখানে আসতে পারে। নোটস পেয়েবল মানে যে নোটস পেয়েবল তুমি নিয়েছো 1 লাখ টাকা, বুঝছো? এখানে যেটা অ্যাডজাস্টমেন্ট করছিল ইন্টারেস্ট পেয়েবল, এটা যদি অ্যাডজাস্ট করে থাকো, ইন্টারেস্ট পেয়েবল যদি তোমার কাছে থাকে, ওই ইন্টারেস্ট পেয়েবলটা এখানে লিখতে হবে। বুঝা গেছে? ওটা পেয়েবল নামে পেমেন্ট করতে হবে। আর চলতি মাসের যদি কোনো খরচ থাকে সেটা এক্সপেন্স নামে লিখতে হবে। একটু উদাহরণ দিলে আমি বুঝাই কেমন। আমরা নভেম্বরে একটা নোট নিছি, কি মাসে? নভেম্বরে। নোটের মেয়াদ 3 মাস, নোটের মেয়াদ 3 মাস, তাহলে নভেম্বর ডিসেম্বর কয় মাস ব্যবহার করছি? 2 মাস ব্যবহার করছি। 2 মাস পর আমরা একটা অ্যাডজাস্টিং দিছি কিনা? এবার যখন জানুয়ারির 31 তারিখে বা ফেব্রুয়ারির 1 তারিখে এটা যখন ম্যাচিউর হয়েছে, আমরা এটা পেমেন্ট করে দিব না? এখন বলো তো ফেব্রুয়ারির 1 তারিখে যদি পেমেন্ট করতে যাই 1 মাসের সুদ আরো জমছে কিনা? ওটার কি অ্যাডজাস্টিং হয়েছে? তাহলে ডিসেম্বর পর্যন্ত 2 মাসের অ্যাডজাস্টিং হয়েছে, আর 1 মাসের অ্যাডজাস্টিং হয় নাই। তুমি যখন পরিশোধ করবা তখন ওই 2 মাসের সুদ হবে পেয়েবল, 1 মাসের সুদ হবে এক্সপেন্স, কারণ তোমার তো অ্যাডজাস্টিং হয়ই নাই। আর যেটা অ্যাডজাস্টিং হয়ে গেছে সেটা তো এক্সপেন্স নাই, সেটা কি হয়ে গেছে? পেয়েবল হয়ে গেছে। এই যে এক্সপেন্স আর পেয়েবল, এই ঝামেলাগুলোতে পড়ার কারণে কিন্তু আবার রিভার্সিং এন্ট্রি উৎপত্তি হয়েছে। রিভার্সিং এখানে যদি আমরা 31 তারিখে গিয়ে আবার 1 তারিখে রিভার্সিং দিয়ে দিতাম, তখন এটা আমরা সরাসরি এক্সপেন্স দেখালেও কোনো সমস্যা হতো না। কিন্তু এখানে যেহেতু রিভার্সিং এর ব্যাপার না, তাহলে এখানে এক্সপেন্স আর পেয়েবল ডেবিট করতে হবে। তাহলে বলো তো পেয়েবল কখন ডেবিট হবে? অ্যাডজাস্টিং হলে, যেটুকু অ্যাডজাস্টিং হয়েছে, মনে রাখবা নোটের মেয়াদের যেটুকু অ্যাডজাস্টিং হয়েছে ওটা কি নামে আসবে? পেয়েবল নামে। যেই সুদটা অ্যাডজাস্টিং হয় নাই ওটা এক্সপেন্স। যেমন ধরো 5 মাসের নোট, কয় মাসের নোট? 5 মাসের, নভেম্বর ডিসেম্বর 2 মাস অ্যাডজাস্ট করছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস অ্যাডজাস্ট হয় নাই, তাহলে 2 মাসেরটা পেয়েবল নামে আসবে আর 3 মাসেরটা এক্সপেন্স নামে আসবে। ক্লিয়ার? এটা মনে রাখবা। আর এখানে গিয়ে আমরা ডাইরেক্ট পেমেন্ট করে দিব। এখন নোটস পেয়েবল পেমেন্ট করে দিলে এখানে যদি আমরা ফেব্রুয়ারির 1 তারিখে পেমেন্ট করতে যাই, তাহলে 1 মাসের সুদ রয়ে গেছে না আনএডজাস্টেড, ওইটা আবার সেম জায়গায় কি করে দিব? অ্যাডজাস্ট করে দেব। ইন্টারেস্ট এক্সপেন্স টু নোট ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। ক্লিয়ার? এই হচ্ছে এটা মূলত নিয়ম, এটা মনে রাখতে পারলেই হলো তোমাদের। এখন আমরা একটা অ্যাডজাস্ট কম দিই, এই বুঝাই দিই তোমাদেরকে, এতক্ষণ যা বুঝাইছি আবার একটু আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথমে মিস্টার এ ব্রোড টাকা 50,000 ফ্রম বি, সাইনিং 3 মান্থ 10% নোট, ডেটেড নভেম্বর 1, 2022। 50,000 টাকা ধার করছে, এর কত পার্সেন্ট নোটে? 10%। কত মাসের? 3 মাসের। বুঝছো ব্যাপারটা? আচ্ছা। রিকোয়ারমেন্ট ইস্যু অফ নোট অ্যাডজাস্টিং পেমেন্ট, ইস্যু নোট অ্যাডজাস্টিং আর কি? পেমেন্ট। 22 সালের ডিসেম্বর অ্যাডজাস্টিং, ফেব্রুয়ারির 1 তারিখে পেমেন্ট করে দিছে। এখন বলতে হবে এই নোটটা কি ইন্টারেস্ট বেয়ারিং না নন ইন্টারেস্ট বেয়ারিং? কেমনে চিনলাম? পার্সেন্ট লেখা আছে গায়ের মধ্যে। কি লেখা আছে? পার্সেন্ট লেখা আছে, তার মানে ইন্টারেস্ট বেয়ারিং নোট। তাহলে ইন্টারেস্ট বেয়ারিং নোট যদি আমরা নেই তাহলে যাবে কি? ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। ডিসেম্বর 31 তারিখে কয় মাস ব্যবহার হয়েছে? 2 মাস, 1 মাস, ডিসেম্বর 2 মাস। ইন্টারেস্ট এক্সপেন্স এখানে যদি আমরা নেই, এখানে একটা যাবে একসাথে বুঝাই দিই। বি ব্রড টাকা 47,000 টাকা, দ্য সি কোম্পানি, সাইনিং 3 মান্থ নন ইন্টারেস্ট বেয়ারিং নোট টাকা 50,000। কত টাকা? 47,000 টাকা নিছি, কত টাকা নোট সাইন করে? 50,000। ডিসকাউন্ট কত? 3,000। ক্যাশ ডিসকাউন্ট নোটস পেয়েবল। ক্লিয়ার? এবার আসো অ্যাডজাস্টিং যখন দিতে যাবো, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল, ভাগ হবে কত দিয়ে? 12 দিয়ে। কত মাস? কারণ এটা বলে বছর, নোট কিন্তু কয় মাসের? 3 মাসের। এই জন্য ফার্স্ট ইয়ারে তোমাদের বারবার শেখানো হয়েছিল যে নোটের মেয়াদের দিকে তাকাইতে নাই, নোটের মেয়াদ কোনো কাজ নাই, তুমি 12 দিয়ে ভাগ দিবা। বুঝছি? এবার আসো এখানে যখন আমরা যাবো দিব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট, এখানে ভাগ হবে কত দিয়ে? 3। কারণ কি? মেয়াদ কয় মাস? 3 মাস। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম আমি ভুল করে এই জায়গাটাই। তাহলে ইন্টারেস্ট বেয়ারিং হলে বছর দিয়ে ভাগ, নন ইন্টারেস্ট বেয়ারিং হলে মেয়াদ দিয়ে ভাগ। ক্লিয়ার? এখন যখন আমি পরিশোধ করতে যাব, কি করব? পরিশোধ। নোটস পেয়েবল কত? 50,000। ইন্টারেস্ট এক্সপেন্স 417, নো ইন্টারেস্ট পেয়েবল এই যে 833। ঠিক আছে? আর ক্যাশ ক্রেডিট 51,250। ক্লিয়ার? এখন এই 417 কেমনে আসলো? ওই যে এখানে যদি 12 জায়গায় আমরা 1 দিই তাহলে 417, অত সোজা কত? 2 মাসে 833, 1 মাসে কত? হাফ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট এবার
ইন্টারেস্ট পে এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। কারণ এই যে 2 মাসের অ্যাডজাস্ট হয়েছে, আরেক মাস হয়েছে না, ওটা অ্যাডজাস্ট করে এবার আমরা নোটস পেয়েবলটা পরিশোধ করে দেবো। নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? রাকিব ক্লিয়ার? আমরা একটা ম্যাথ এখান থেকে দেখি, এখান থেকে একটা ম্যাথ দেখি, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা একটু ভালো করে দেখো। এখানে বলা আছে দ্য ফলোইং আর সিলেক্টেড 2014 ট্রানজাকশন অফ এফএক্স কর্পোরেশন 2018। সেপ্টেম্বর 1 তারিখে একটা লেনদেন আছে, পারচেজ ইনভেন্টরি ফ্রম স্টার কোম্পানি অন অ্যাকাউন্ট টাকা 50,000। এগেইন রেকর্ড দ্য পারচেজ গ্রস এন্ড ইউজেস দ্য পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আমরা স্টার কোম্পানি থেকে একটা পণ্য কিনছি, ইনভেন্টরি কিনছি, কত টাকার? 50,000 টাকার। সেটাকে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে রেকর্ড করি। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কি? পারচেজকে পারচেজই বলে, পারপিচুয়ালে পারচেজকে কি বলে? মার্চেন্ডাইজ বলে। তাহলে আমরা পারচেজ বলবো। তারপর বলছে গ্রস এন্ড ইউজেস পিরিয়ডিক ইনভেন্টরি, গ্রস মেথডে। গ্রস মেথড মানে হচ্ছে ডিসকাউন্টটাকে সহ লিপিবদ্ধ করা, আর নিট মেথড আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে লিখতাম। তো ওগুলো আমাদের এখানে দরকার নাই। আমরা 50,000 টাকার পণ্য পারচেজ করছি, বলো তো পারচেজে যাবে কি? পারচেজ ডেবিট, মানে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমরা নরমাল জাবাদা দিলাম, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, শেষ জাবাদা। অক্টোবরের 1 তারিখে ইস্যুড 50,000 12 মান্থ 12% নোট স্টার পেমেন্ট অফ অ্যাকাউন্ট। কি হয়েছে জানো? এবার স্টার মিয়া কি করছে, অক্টোবরের 1 তারিখের পর থেকে আমার বারবার ফোন দেয়, ভাই টাকাটা দেন না কে, টাকাটা দেন না কে। কারণ আমি পড়ছি বিপদ, আমার টাকা নাই, টাকা দিব কই থেকে? ঠিক আছে? কারণ স্টার বলতেছে মিয়া কিছু করেন, কিছু করেন, ঠিক আছে, আমার টাকা দেন না কে। আমি চিন্তা করলাম না, স্টারের মুখ তো বন্ধ করতে হবে, এবার ইজ্জত থাকে না। তখন আমি বললাম যে ভাই ঠিক আছে, সমস্যা, আমরা একটা নোট আনেন, আমি নোটও সাইন করে দিই। কয়েতে কি হবো, যতদিন নোটটা আমার কাছে থাকবো আমি সুদ দিয়ে যাবো। কারণ স্টার চিন্তা করলো টাকা পরে দিয়ে সমস্যা নাই, সুদ তো আইতাছে। ওই যে কাবলিওয়ালারা যখন এই উপমহাদেশে সুদের জন্য আসতে হতো, তো ওরা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড পর পর আসতো, পারস্য থেকে, ইরান থেকে আসতো। তো আসার পর ওরা কি করছে, বিভিন্ন গ্রামের প্রান্তিক মানুষগুলোকে ধার দিয়ে যেত। আর মানুষের মধ্যে তখন কমিটমেন্ট ছিল, একজনের মানে ইজ্জতের প্রেস্টিজটা অনেক বড় ছিল, আত্মসম্মান বোধ, যে একজন আমার কাছে টাকা পাইবো আমি অস্বীকার করবো না, মিথ্যা কথা বলার যে প্রচলন এটা ছিল না। এটার উপরে কিন্তু মূলত এই ব্যবসাটা গড়ে উঠছে, বিশ্বস্ততার উপর। তো তারা কি করতো, আইসা দিয়ে যেত 1 বছর টাকা, পরের বছর আইসা সুদটা নিয়ে যেত, ওই আসল টাকা কিন্তু থেকে যেত। তো তারা বলতো নাকি, মানে বিভিন্ন জায়গায় লেখা আছে এরকম যে বাবু আমি তো আসল চাই নাই, আসল তোমার কাছে রাখো, তুই সুদটা দাও আমাকে, কারণ আসল নিয়ে তো শেষ, আমি তার পরের বছর পাইতাম না তোমার কাছ থেকে। বুঝতে পারছো ওটা? তো আমরা তারা কি করলাম, এটা 50,000 টাকার 12% নোট সাইন করে দিলাম 12 মাস মেয়াদি। এতে লাভ হবে কি তার, যতদিন সে আমি টাকাটা না দিচ্ছি তাকে পরিশোধ করে, ততদিন পর্যন্ত 12 মাস পর্যন্ত সে সুদ পাচ্ছে, তাহলে তারও মুখ বন্ধ হয়ে গেল। তো অনেক সময় আমরা কি করি, পাওনাদারের মুখ বন্ধ করার লেগে এরকম নোট ইস্যু করে দিই। কি করে দিই? নোট ইস্যু করে দিই। আচ্ছা বলতো এই নোট ইস্যু করে কি আমি নগদ টাকা পাইছি না পাওনাদারের মুখ বন্ধ হয়েছে? তাহলে জাবেদা কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। এই যে আমাদের জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, 50,000 টাকা। ক্লিয়ার? বুঝছো সবাই? নেক্সট, অক্টোবরের 1 তারিখ আবার ব্রোড টাকা 50,000 ফ্রম দা শোর ব্যাংক, সাইনিং 12 মান্থ নন ইন্টারেস্ট বেয়ারিং নোট 56,000 নোট। আমরা কি করছি, আবার শোর ব্যাংক থেকে অক্টোবরের 1 তারিখে আরো একটা নোটে দাঁড় করছি 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা দাঁড় করছি আমরা। কত টাকায় সাইন দিয়ে? 56,000 টাকা। ইন্টারেস্ট বেয়ারিং না নন ইন্টারেস্ট বেয়ারিং? নন ইন্টারেস্ট বেয়ারিং, কারণ নিচে 50 দিতে হবে কত? 56। তাহলে যাবে কি হবে, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট আর নোটস পেয়েবল ডেবিট হবে। তো সরি, এটা ভুলে চলে গেছে এখানে 6,000 টাকা, এটা ভুলে চলে গেছে এখানে। এই যে স্পেস নিতে কম্পিউটারের কাজগুলো হয়, এটা আবার ক্রেডিট হয়েছে বলছে, এটা ডেবিট হবে। ডিসকাউন্ট আর নোটস পেয়েবল, এটা স্পেস পড়ে গেছে ওদিকে, ঠিক আছে? ডিসকাউন্ট আর নোটস পেয়েবল ডেবিট, আর নোটস পেয়েবল কি ক্রেডিট হবে। বুঝছি ব্যাপারটা? এইটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট বেয়ারিং নোট। প্রথম চাইছে ইনস্ট্রাকশনে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ অফ দ্য সিলেক্টেড ট্রানজাকশন এবভ, শেষ, জার্নাল এন্ট্রিজ করে ফেলছি। বি নাম্বার চাইছে প্রিপেয়ার এ অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে, পারি অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে? হ্যাঁ, আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি কিভাবে দিব দেখো, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট, একটা হচ্ছে নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। দুইটা ইস্যু করছি কখন? অক্টোবরের 1-এ, তার মানে 3 মাস করে হয়েছে। কয় মাস? 3 মাস। দুইটা নোটের মেয়াদ কত মাস? 12 মাস। দুইটারই মেয়াদ 12 মাস। তাহলে এখানে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 50,000 কে 12 দিয়ে ভাগ
15 পার্সেন্ট করে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। এখানে 12 দিয়ে ভাগ দিছি, এই 12 কার 12? বছরের 12। কার 12? বছরের 12। আবার আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট নন ইন্টারেস্ট বেয়ারিং এর নোট। কিসের? নন ইন্টারেস্ট বেয়ারিং এর নোট। এখানে কিন্তু আমরা 6000 কে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। আর 6000 কেমনে পাইছি? 50,000 টাকার নোট, 56,000 টাকা নোট ইস্যু করছি 50,000 টাকার বিনিময়ে। বেশি দিছি কত? 6000। ওই 6000 কে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। এই 12 কিসের? মেয়াদের। এই 12 তাহলে এই 12 হচ্ছে বছরের নাকি, আর এই 12 হচ্ছে মেয়াদের। ভুল করা যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আর পেস থাকবে না কোথাও। ক্লিয়ার? এটা 2 নম্বর বলছে কমপ্লিট দ্য টোটাল নিট লাইবিলিটিস টু বি রিপোর্টেড ইন দ্য ডিসেম্বর 31 ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে লাইবিলিটি হিসাবে তুমি কত দেখাইবা? দুইটা নোটের ক্ষেত্রে, ইন্টারেস্ট বেয়ারিং নোট, নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। সিম্পল, খেয়াল করে একটু। এখানে আমরা দেখাই নোটস পেয়েবল ইন্টারেস্ট বেয়ারিং কত? 50,000। ওই লোকের কাছে আরো 1500 টাকা সুদ বাবদ পাবো না? তাহলে তার কাছে আমাদের দেনা কত? 51,500। ক্লিয়ার? আর নন ইন্টারেস্ট বেয়ারিং এর নোটের মূল্য কত? 56,000। এটা তো আমি 12 মাস ইউজ করলে, 12 মাস ইউজ করলে আমি 56,000 টাকা দিব। আমি কি 12 মাস ইউজ করছি? না। তাহলে আমার এখানে মূলত ইয়া আছে কত? ডিসকাউন্ট আছে কত? 6000। এর মধ্যে আমি ইউজ করে ফেলছি কত? 1500। তাহলে 1500 টাকা ডিসকাউন্ট ইস্যু করলে ইউজ করে ফেললে আমার ডিসকাউন্ট আছে কত? 4,500। টোটাল আমি 51,500 দেনা। সেম। তাহলে দুটাই প্রেজেন্টেশন কিভাবে? ইন্টারেস্ট বেয়ারিং নোটের সাথে সুদটা যোগ করে, ইন্টারেস্ট পেয়েবলটা যোগ করে দেখাতে হবে। আর ডিসকাউন্টের ক্ষেত্রে বা নন ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে ডিসকাউন্ট থেকে যেটা অবলোপন হয়ে গেছে ডিসকাউন্ট, ওটা বাদ দিয়ে, যেমন এইটাই যে ডিসকাউন্টটা ডেবিট ছিল না কত? 6000, ক্রেডিট হয়েছে কত? 1,500। তাহলে ডিসেম্বর 31 তারিখে ডিসকাউন্ট বাইচা আছে কত? 4,500। ওই 4,500 বাদ দিতে হবে এখানে। তাহলে নন ইন্টারেস্ট বেয়ারিং নোটে ডিসকাউন্টের অবশিষ্ট অংশ বাদ দিয়ে দেখাতে হয়। নন ইন্টারেস্ট বেয়ারিং নোটে ডিসকাউন্টের অবশিষ্ট অংশ বাদ দিয়ে দেখাতে হয়, আর ইন্টারেস্ট বেয়ারিং নোটে ইন্টারেস্ট পেয়েবলটা যোগ করে দেখাতে হয়। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছি সবাই? এই হচ্ছে টোটাল আমাদের কি নোটস পেয়েবল নিয়ে রিলেটেড আইটেম গুলো। যেমন এখানে একটা ম্যাথ আছে, দেখো।